আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রুকসানা হক রেখা। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনে আসামি ও স্টেট ডিফেন্সের শুনানি আজ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল 2-তে এই শুনানি হবে। গতকাল রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়। আবু সাইদ হত্যা মামলায় চার্জ গঠনের শুনানিতে আসামিদের বিরুদ্ধে হত্যায় অংশ নেয়া, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, ঘটনা ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা, সুরতহাল রিপোর্ট পরিবর্তন ও ময়না তদন্ত পরিবর্তনের চাপ প্রয়োগের অভিযোগ ট্রাইব্যুনালকে পড়ে শুনিয়েছেন প্রসিকিউশন। আজ এ বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরবেন পলাতক আসামিদের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ও আসামি পক্ষের আইনজীবীরা। গত বছরের 16 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রংপুর বিশ্ববিদ্যালয়ের পাশেই কাছ থেকে গুলি করে হত্যা করা হয় শান্তিপূর্ণভাবে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী আবু সাইদকে। বিগত সরকারের আমলে যারা গুম খুনের শিকার হয়েছেন সেসব পরিবারের জন্য এ সরকার কিছু করেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বনানীতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। আমরা সংস্কার চাচ্ছি, সেই সংস্কারটি কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, আমাদের শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে, তাদেরকে একটা নিরাপদ সিকিউর জীবন দিতে না পারে, তারা সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। আমি আশা করব যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তারা দেরিতে বিলম্ব হলেও তাদের পুনর্বাসনের জন্য, তাদের যে কষ্ট, তাদের বাবাকে খুঁজে পাওয়ার, তাদের আত্মীয়কে খুঁজে পাওয়া, ভাইকে খুঁজে পাওয়ার যে বেদনা বা আত্মী, সেটাকে মূল্য দিয়ে সেই গুরুত্ব দেবেন। নাহিদ ইসলাম, সার্জিস আলম ও হাসনাত সহ 6 সমন্বয়ক আটক অবস্থায় আন্দোলন স্থগিত করার ঘোষণা জোরপূর্বক নেওয়া হয়েছে এমন দাবি করে শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যায়। আটক সমন্বয়কদের ডিবি কার্যালয়ে ভাত খাওয়ানোর ভিডিও প্রকাশ জাতির সাথে বশ করা বলে মন্তব্য করে হাইকোর্ট। এদিন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আন্দোলন অব্যাহত ছিল। নিজ বাসভবনে একের পর এক বৈঠকে ব্যস্ত ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1 বছর আগে ঠিক এই দিনে ঘটে যাওয়া ঘটনা প্রবাহ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মুবাশির আহমদ। 29 জুলাই 2024 আটক অবস্থায় ডিবি কার্যালয় থেকে সমন্বয়ক নাহিদ ইসলামের আন্দোলন স্থগিত করার ঘোষণাকে প্রত্যাহার করে অন্যায়ভাবে সমন্বয়কদের আটক ও হয়রানির অভিযোগ এনে এর প্রতিবাদে রাস্তায় নামে সাধারণ শিক্ষার্থীরা। এদিন পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলের মুখে ব্যাপক সংঘর্ষ হয়। রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভরত শিক্ষার্থীদের আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। এদিন কারফিউ শিথিল থাকলেও রাজধানীতে কঠোর অবস্থানে ছিল পুলিশ। র্যাবের হেলিকপ্টার টহলও দেখা গিয়েছিল। সার্বিক স্বার্থে আমরা ডিবি হেফাজতে থাকা কোটা আন্দোলনের 6 সমন্বয়কের সাথে দেখা করতে যান তাদের পরিবারের সদস্যরা। তবে তৎকালীন সরকারের চাপের মুখে নিজ সন্তানদের পরিস্থিতি নিয়ে স্বস্তির বার্তা দিতে তাদের বাধ্য করা হয়েছিল, তা বুঝতে আর কোনো সন্দেহই ছিল না দেশবাসীর। একই দিনে আটক সমন্বয়কদেরকে দেখতে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। তবে কোনো অজ্ঞাত কারণে তাকে দেখা করার অনুমতি দেওয়া হয়নি। এদিন আটক 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তি ও আন্দোলনকারীদের উপর গুলি না চালাতে আদালতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিটের শুনানি হয়। তুলে নিয়ে ডিবি কার্যালয়ে 6 সমন্বয়কের ভাত খাওয়ানোর ভিডিও প্রকাশ করা জাতির সাথে মশকরা করা হয়েছে বলে শুনানিতে মন্তব্য করে হাইকোর্ট। ভাতের টেবিলে বসে ছবি তুলে এটাই করেন, আপনি কি এটা মশকরা পাইছেন? বাংলাদেশের যে ঘটনাগুলি এদিন গণভবনে একের পর এক বৈঠকে ব্যস্ত ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 14 দলের সাথে জরুরি বৈঠকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত হয় গত বছরের এই দিনে। ছাত্রলীগ নেত্রীদের সাথে বৈঠকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনাগুলোকে জঙ্গিবাদী কাজ বলে তকমা দেওয়া হয়। মন্ত্রিসভার বৈঠকে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে পরদিন সারা দেশে শোক পালনের ঘোষণাও করা হয়েছিল এই দিনে। আজকে আমাদের উপর থাবা দিয়েছে। এদিন সরকার পতনের দাবিতে সকল রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠন সহ দলমত নির্বিশেষে ঐক্যমতের আহ্বান জানিয়েছিল ইসলামিক আন্দোলন বাংলাদেশ। যৌক্তিক অধিকারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলনকে সহিংস আকার দেওয়ার দায় সরকারের বলে দাবি করে গণতন্ত্র মঞ্চ। দেশে নৈরাজ্যকর পরিস্থিতির দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বানও জানিয়েছিল এই জোট। আমরা সরকারকে অবিলম্বে পদত্যাগের
আমরা আহ্বান জানাই। সরকার শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়ে ভুল পথে হাঁটছে। এদিন নিপীড়ন বিরোধী এক শিক্ষক সমাবেশে এমন অভিযোগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক। শিক্ষার্থীদের তুলে নেওয়া বন্ধ করে যৌক্তিক দাবি মেনে নেওয়ার পাশাপাশি অবিলম্বে দেশ জুড়ে শিক্ষার্থীদের ওপর গুলি ও নির্যাতন বন্ধের জোর দাবি জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। একটা রাষ্ট্র কতটা দেউলিয়া হলে এইরকম ঘটনা একটার পর একটা ঘটনা। এত কিছুর পরও তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনার সুবোধ ফিরে আসেনি। তার দমন পীড়ন কমার বদলে প্রাণ নিয়েছিল আরও নিরপরাধ শিক্ষার্থীদের। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। দেশে বিদেশ নির্ভর কীটনাশক পণ্য আমদানিতে কোম্পানি ভেদে মূল্যের তারতম্য চোখে আটকে পড়ার মতোই। একই পণ্য কোনো কোম্পানি যে দামে আমদানি করছে, ক্ষেত্র বিশেষে অন্য কোম্পানি করছে তা কয়েক গুণ বেশিতে। অর্থনীতিবিদরা বলছেন, আমদানি রফতানির আড়ালে টাকা পাচারের বিষয় বাংলাদেশে খুবই প্রচলিত একটি বিষয়। তাই কীটনাশক আমদানিতে অসঙ্গতিগুলো এনবিআরের দেখা খুবই জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। কৃষিখাত নিয়ে গোলাম মঈনুল আহসানের 3 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। বাংলাদেশ থেকে অর্থ পাচার যেন একেবারে সাদামাটা ও সাধারণ ঘটনা। অর্থ পাচারের আলোচনায় কানাডায় বেগমপাড়া বেশ আলোচিত রয়েছে সুইস ব্যাংকের টাকা জমা করার বিষয়টিও। সংশ্লিষ্টদের মতে বড় অঙ্কের পাচারগুলো সম্পন্ন হয় পণ্যের আমদানি ও রপ্তানির আড়ালে। অনুসন্ধানে দেখা যায় সুইজারল্যান্ড ভিত্তিক বহুজাতিক কোম্পানি সিনজেন্টা কীটনাশক আমদানিতে এলসি নিচ্ছে সুইজারল্যান্ডের কোম্পানির বিপরীতে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় পণ্যটি আসছে ভারত, কোরিয়া ও সিঙ্গাপুর থেকে। আমাদের দেশে কিন্তু ট্রেড বেস মানি লন্ডারিং একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটাকে অ্যাড্রেস করতে চাচ্ছে। তো এইখানে যদি কেউ $8 আর কেউ $38 আনে, নিশ্চিতভাবে এখানে কোনো ধরনের ম্যানিপুলেশন আছে। এখন সেই ম্যানিপুলেশনটা ডিক্লারেশন, এখানে কোনো ইনসেন্টিভ নেওয়া, কোনো এটাকে কেন্দ্র করে তার আড়ালে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল গেইন, বিভিন্ন বিষয় থাকতে পারে। এলডিসিভুক্ত দেশ হয় বাংলাদেশ, পেটেন্টে প্রযোজ্য নয়। এরপরও কৃষি মন্ত্রণালয়ের অধীনে গঠিত বালানাশক কারিগরি উপদেষ্টা কমিটি পিটাক বহুজাতিক কোম্পানিকে পেটেন্টের সুবিধা দিতে মরিয়া। এছাড়া এসআই, নিমপেক্স সহ কয়েকটি দেশীয় কোম্পানি যে মূল্যে আমদানি করছে, সিনজেন্টা কোনো কীটনাশক আমদানি করছে তার 4 গুণ বেশিতে। এনবিআর চাইলে আমদানিতে অসঙ্গতিগুলো ধরা কঠিন নয় বলে মনে করেন বিশ্লেষকরা। তথ্যের স্বচ্ছতা দরকার, নীতির ব্যাখ্যাগুলো গ্রহণযোগ্য হতে হবে। কেন একই পণ্য বহু দামে এক জায়গা থেকে আনার সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে এবং সেটার এবং নিয়মাবলীগুলি এমন করে দেওয়া হচ্ছে কিছু গোষ্ঠী অযৌক্তিক সুবিধাগুলো পাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা যেটাকে বলি অলিগার্কস। কাস্টমস কর্তৃপক্ষের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব যে একই প্রোডাক্টের, যেই প্রোডাক্টের ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট এত বেশি ভ্যারি করে না, মানে ব্র্যান্ড টু ব্র্যান্ড বা কান্ট্রি টু কান্ট্রি, সেখানে 3 থেকে 4 গুণ ডিফারেন্স কেন হচ্ছে সেগুলো একটু বিশ্লেষণ করে দেখা দরকার। কারণ এই জায়গায় যদি আমরা কোনো ইরেগুলারিটি থাকে সেটা বন্ধ করতে পারি, সেটা দিন শেষে আমাদের কৃষির লাভ হবে, খাদ্য নিরাপত্তার লাভ হবে। কাস্টমস কর্তৃপক্ষগুলো তাদের বিভিন্ন ধরনের আন্তর্জাতিক নেটওয়ার্ক, ডেটাবেস, মেকানিজম, প্রাইস ভেরিফিকেশন, ভ্যালুয়েশন, ডিটারমিনেশন মেকানিজম এটা আছে। কিন্তু বিশ্লেষকরা মনে করেন আমদানিতে স্বচ্ছতা নিশ্চিত করা গেলে কৃষকরা অনেক কম মূল্যে কীটনাশক পেতেন। যদি আমরা মাল্টিপল সোর্স থেকে আনতে পারি, এখানে কম্পিটিশনের সৃষ্টি হবে। গোলাম মঈনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।